হ্যালো স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3-র 4 নাম্বার ক্লাস। 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তোমরা প্লে লিস্টে চলে যাও। আমি কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা প্লে লিস্টে চলে যাও, ক্লাস 12-এর প্লে লিস্ট করা আছে। আবার তোমরা চ্যানেলে গিয়েও প্লে লিস্ট ভিজিট করতে পারো, সেখানে পরপর ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, দেখো আমরা আগের দিন কি পড়েছিলাম, এটা কমপ্লিট হয়েছিল। আমরা আজকে পড়বো ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে, এবং গাউসের উপপাদ্য। এই দুটো জিনিস আজকে আমরা পড়বো, ইলেকট্রিক ফ্লাক্স এবং গাউসের উপপাদ্য। প্রথমে আমরা দেখে নেবো যে তড়িৎ বলরেখা, এদের বৈশিষ্ট্য কি। তড়িৎ বলরেখা আগের দিনকে পড়েছিলাম, হ্যাঁ, জাস্ট ধারণাটা। আজকে পড়বো যে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য কি। চলো আগে সেটা দেখি, তারপরে শুরু করব। তো এই হচ্ছে তড়িৎ বলরেখা, দেখতে পাচ্ছ পজিটিভ আধান থেকে বলরেখাগুলো বাইরের দিকে বেরিয়ে যায়, আর নেগেটিভ আধানের ভেতরের দিকে বলরেখাগুলো আসে। ঠিক আছে, এই বলরেখা যতদূর পর্যন্ত গেছে তুমি তড়িৎ ক্ষেত্র ততদূর পর্যন্ত উপলব্ধি করতে পারবে। মানে তুমি পারবে না, অন্য কোনো আধান রাখলে সে বুঝতে পারবে। যাই হোক, তো এই বলরেখার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। কি বলছে, ধনাত্মক আধান থেকে বলরেখা বাইরে বের হয়, একদম কারেক্ট। ঋণাত্মক আধানের দিকে বলরেখা প্রবেশ করে, একদম ঠিক। ডাইপোল বা দ্বিমেরু এর ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভের দিকে রেখাগুলো যায়। পজিটিভ থেকে যদি রেখাগুলো বাইরে বের হয়, আর যদি পাশে নেগেটিভ থাকে, তাহলে পজিটিভ থেকে বেরিয়ে তো নেগেটিভই আসবে না। ঠিক আছে, এরকম আসবে। ঠিক আছে, তো কিছু এরকম আসবে, আর বাকি সবাই যেমন চলে যায় চারিদিকে চলে যাবে। ক্লিয়ার? বেশ, এবার দেখো তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য। বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না। এটা আমি স্টার দিচ্ছি, তার একটা কারণ আছে। এইটা তোমরা এতবার শুনবে, ঠিক আছে, তোমরা এতবার শুনবে, যেখানেই পড়ো না কেন, তোমরা অফলাইন টিউশন পড়ো বা যেখানেই পড়ো, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার শুনবে, আর কোশ্চেন দিলে কিন্তু এখান থেকে একটা দেবে। যদি বলরেখার বৈশিষ্ট্য নিয়ে কিছু কোশ্চেন দেয়, তাহলে এই পয়েন্টটা কিন্তু এক্সামিনার টাচ করবেই। তার কারণটা বলি, দেখো এই বলরেখা আসলে কি করে জানো। বলরেখা আমাদেরকে তড়িৎ ক্ষেত্রে ডাইরেকশন বলে দেয়। এই দিকে বলরেখা যাচ্ছে, এইদিকে বলরেখা যাচ্ছে, এইদিকে বলরেখা যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি জানো, মানে আমি এখানে যদি একটা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে একক ধনাত্মক আধানটা ঠিক এই দিকে ছিটকে যাবে। যদি আমি এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখি, তাহলে সে ঠিক এই দিকে ছিটকে যাবে। তার মানে তড়িৎ বলরেখার দিক যেদিকে, তড়িৎ বলরেখা যেদিকে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রও কিন্তু সেই দিকেই যাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের দিকটাও সেই দিকেই। তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করে তড়িৎ বলরেখা। এবার যদি কোনো কারণে দুটো বলরেখা একজন আর একজনকে ছেদ করে যায়, তাহলে এই পয়েন্টে আমি দুটো স্পর্শক টানতে পারবো, একটা এই দিকের জন্য, একটা এই দিকের জন্য। তাহলে স্যার একটা দিকে, একটা পয়েন্টও তো দুটো দিক হয়ে যাবে। দুটো দিক হয়ে যাওয়া মানে কি, এখানে যদি আমি একটা ধনাত্মক আধানকে রাখি, তাহলে সেই ধনাত্মক আধানটা এই দিকেও যাবে, আবার এই দিকেও যাবে। তা কি করে হয়? দুদিকে কি যায়? দুদিকে কি যাওয়া সম্ভব একটা পার্টিকেলের? সম্ভব নয়। তাহলে সেই জন্য দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। যেখানে রেখা ঘন, সেখানে ক্ষেত্র তীব্র। দেখবে, আমি একটা ছবি দেখাই তোমাদের, এই যে এই ছবিটার দিকে একবার দেখাও। একটা জিনিস লক্ষ্য করছো, যত তুমি কাছে সরে আসবে না, এই জায়গাটা দেখো খুব ডেন্স। কোন জায়গাটা বলো তো? এইটা, এই জায়গাটা দেখো অনেকটা ঘন। যত দূরে যাচ্ছে না, এই ঘনত্বটা দেখো কমছে, দূরে দূরে সরে যাচ্ছে। তার মানে কি, মানে এই যেখানে বেশি ঘন, সেখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অনেক বেশি, কিন্তু যত দূরে যাবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত কমবে। এটা স্বাভাবিক, তো এটা স্বাভাবিক, তাই না? বেশ, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই জন্য এই পয়েন্টগুলোকে নিয়েছি। এখান থেকে তোমাদের এমসিকিউ হবে। বলরেখা সবসময় ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়। ওকে, পরিবাহীর পৃষ্ঠে বলরেখা লম্বভাবে থাকে। স্থির তড়িৎ অবস্থায় পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকে না। তাহলে পরিবাহীর ভেতরে কোনো বলরেখা থাকে না স্থির তড়িৎ অবস্থায়। এই কটা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি ইরেজ করে দিলাম, দেখো হবে। বেশ, এবার দেখো সমান তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা কি একটু জানি। একটা জিনিস দেখো, এইটা একটা হচ্ছে পজিটিভ প্লেট, এই যে এটা একটা পজিটিভ প্লেট, আর এই নেগেটিভ প্লেট, আর এইটা একটা পজিটিভ প্লেট। একটা নেগেটিভ প্লেট,
আর একটা পজিটিভ প্লেট, এদেরকে কি করেছো, তুমি কিছুটা দূরে রেখে দিয়েছো। কি হবে না, এখান থেকে বলরেখাগুলো বের হবে, এখানে গিয়ে শেষ হবে, শুরু হবে এখানে গিয়ে শেষ হবে, শুরু হবে এখানে গিয়ে শেষ হবে, শুরু হবে এখানে গিয়ে শেষ হবে। ঠিক আছে, দেখো এই বলরেখাগুলো সমান্তরাল, দেখেছো একটা আর একটার সঙ্গে সমান্তরাল। তার মানে কি জানো, মানে এখানে তড়িৎ ক্ষেত্র সব জায়গাতে একই তড়িৎ ক্ষেত্র, কোথাও কম কোথাও বেশি নয়। কেন স্যার, কি করে আপনি বললেন? একটু আগেই তোমরা পড়লে, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি হয় তাহলে সেখানে বলরেখাগুলোর ঘনত্ব বাড়বে, তাহলে এই রকম হতো। ঠিক আছে, কিন্তু তা তো নয়, ওখানে বলরেখাগুলো কেমন, সব এইরকম ইকুই ডিস্টেন্স। তার মানে এখানে সব জায়গাতে না এই তড়িৎ ক্ষেত্রের মানটা নির্দিষ্ট, তড়িৎ ক্ষেত্রের মান পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে পড়ে নাও, সমান্তরাল ও সমদূরত্বে সরল রেখা দ্বারা প্রকাশ করা হয় এই সমান তড়িৎ ক্ষেত্র। তাহলে সমান তড়িৎ ক্ষেত্র কখন বুঝবো যে সমান তড়িৎ ক্ষেত্র আছে, যদি বলরেখাগুলো সমান্তরাল হয়। ঠিক আছে, আর এই ধরনের ফিগার দিয়ে কোশ্চেন তোমরা এমনি বোর্ডসেও দেখতে পারো, আবার জেই নিটেও দেখতে পারো। ঠিক আছে, আমি এর পরের ক্লাসেই দেখবে কিছু এমসিকিউ তোমাদের জন্য সলভ করাবো। তারপরে দেখো, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র পাওয়া যায় সেটাও কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, জাস্ট এই দুটো কথা মনে রাখো। দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিছু ইম্পর্টেন্ট কথা। এক্সাম পয়েন্ট অফ ভিউতে বলরেখা বাস্তব নয়, এগুলো কাল্পনিক, মানে বলরেখাগুলোকে আমরা দেখতে পাই না। ঠিক ভেবে নাও এরকম একটা মাকড়সা মাঝখানে বসে আছে, সে চারিদিকে জাল বিস্তার করে বসে আছে। ঠিক আছে, ওই মাকড়সা জালের মতোই কিন্তু ওই বলরেখাগুলো, মাকড়সা জাল আমরা দেখতে পাই আর একে আমরা দেখতে পাই না। ওখানে যেমন মাকড়সা, এখানে তেমনি আধান, আধান যেখানে আছে চারিপাশে জাল বিস্তার করে বসে আছে, ঠিক এরকম ভাবতে পারো, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই না। বলরেখার সঙ্গে তড়িৎ ফ্লাক্স, বলরেখার সংখ্যা তড়িৎ ফ্লাক্সের সাথে সম্পর্কিত। এইটা একটু ওয়েট করে যাও, আমি এটা পড়াবো এখনই। গোলীয় খোলকের ভেতরে কোনো বলরেখা থাকে না। এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা ইম্পর্টেন্ট। ওকে ওকে, এবার আমরা পড়বো তড়িৎ ফ্লাক্স। খুব ভালো করে বুঝবে, কোনো তলের মধ্যে দিয়ে মোট যতগুলো তড়িৎ ক্ষেত্র রেখা বা তড়িৎ বলরেখা অতিক্রম করে তার পরিমাপক রাশিকে তড়িৎ ফ্লাক্স বলে। এটা একটা তল, এখানে একটা আধান রেখেছ। ঠিক আছে, এইটা একটা তল, তাহলে এই তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা বেরিয়ে গেল সেইটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। কতগুলো বলরেখা বেরিয়ে যাচ্ছে, কতগুলো, আমি আবারও বলছি কতগুলো, তার মানে কি সংখ্যা। আর সংখ্যা কি একটা স্কেলার রাশি, তো ভেক্টর রাশি তো নয়। তাহলে তড়িৎ ফ্লাক্স কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, এর এক্সপ্রেশনটা মনে রাখবে, এটা 10টা স্টার মেরে রাখতে পারো তুমি। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট, যে ফাই ইকুয়াল টু ই ডট এ, ই এ কস থিটা। স্যার জিনিসটা বুঝলাম না। তার মানে তড়িৎ ক্ষেত্র, এই থিটাটা কি, এই থিটা জিনিসটা বুঝছি না স্যার। এই তড়িৎ ক্ষেত্র আর ওই তল কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেইটাই হচ্ছে থিটা। আচ্ছা তাহলে কোন অ্যাঙ্গেলটা থিটা হবে, আপনি ছবি এঁকে বোঝান। মনে করো এখানে একটা আধান আছে, তো তড়িৎ ক্ষেত্র এইদিকে আছে, আর এইখানে তুমি একটা তল কল্পনা করেছো, এখানে তলটাকে ঠিক এইভাবে কল্পনা করেছো। ঠিক আছে, তাহলে এই তলের দিক কোন দিকে হয়, আউটওয়ার্ড। ঠিক আছে, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, তার ডাইরেকশন হচ্ছে আউটওয়ার্ড, তাহলে মানে অবিলম্ব বরাবর, কিন্তু অবিলম্ব বরাবর আউটওয়ার্ড বাইরের দিকে। তাহলে এই তলের অবিলম্ব কোনটা, এইটা। ঠিক আছে, তাহলে বাইরের দিকে এইটা হচ্ছে গিয়ে তাহলে এ ভেক্টর, যেটা ক্ষেত্রফল ভেক্টর, আর এইটা হচ্ছে কি ই ভেক্টর। এই এ আর ই এর মাঝের অ্যাঙ্গেল থিটা যদি হয়, তাহলে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই এ কস থিটা, ই এ কস থিটা। বলো ক্লিয়ার? এখানে এ হচ্ছে তলের ক্ষেত্রফল, থিটা হচ্ছে ক্ষেত্রের দিক ও লম্বের মধ্যে কোণ। ব্যাস হয়ে গেল, দেখো দেখানো আছে এখানে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা একটা তল, এই যে এটা একটা তল, এটা কি, এইটা হচ্ছে তলের ক্ষেত্রফলের দিক, এটা এরিয়ার ডাইরেকশন, আর এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ফ্লাক্স ইকুয়ালস টু ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা। আচ্ছা আমাকে একটা কথা বলো বন্ধু, এই যে ফাই ইকুয়াল টু আমি ই এ কস থিটা লিখছি, এই থিটাটা যদি 0 ডিগ্রি হয় তাহলে ফাই সমান কি হবে, ই এ হবে কি না হবে?
আর যদি থিটাটা 90 ডিগ্রি হয় তাহলে ফাই সমান কি হবে? 0। ঠিক? তাহলে যদি যদি ই আর এ পরস্পর সমান্তরাল হয়, তার মানে যেদিকে ই সেই দিকেই এ যদি হয়, তাহলে ফ্লাক্স হবে সর্বাধিক। ফ্লাক্স হবে সর্বাধিক, এটাই তো ম্যাক্স। কিন্তু যদি 90 ডিগ্রিতে থাকে, মনে করো এই দিকে ই আর এই দিকে এ যদি এই রকম হয়, তাহলে কিন্তু ফ্লাক্স হবে 0, আর এইটাই হবে মিনিমাম। দেখো ভাই, এটা একদম একটা সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? এটা বেশি হেডেক নিলে হবে না এসব জিনিস। কেন বলছি, মনে করো এই দিকে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, ঠিক আছে? এবার এইখানে একটা তল আছে, এই তলের ডাইরেকশনটা কোন দিকে? এই দিকে। এবার তুমি বলো যে এইরকম করে থাকলে বেশি সংখ্যক ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে যাবে, না আমি যদি পুরোপুরি এইরকম করে বসিয়ে দিই তাহলে সবগুলো বেরিয়ে যাবে? নিশ্চয়ই এরকম করে। আমি যদি পুরোপুরি এইভাবে বসিয়ে দিই তাহলে সব বলরেখাগুলোই বেরিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে নিশ্চয়ই সেখানে অনেকটা বেশি হচ্ছে। আর যখন আমি এরকম করে বসাচ্ছি, তখন যেদিকে ই আবার সেই দিকেই এ, সেই দিকেই এ। কারণ মনে রাখতে হবে ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে? ক্ষেত্রফলের ডাইরেকশন হচ্ছে তলটা থেকে বহির্মুখী লম্ব। তার মানে এরকম যে কোনো ক্ষেত্রফলের ডাইরেকশন যখন তোমাকে বের করতে বলবে না, তুমি কি করবে? ভেবে নেবে যে একটা লাঠি এখানে লাগানো আছে একদম লম্বভাবে, সেই এ যদি ঘোরে, যদি এইটা ঘুরে এরকম করে চলে এইরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে এই লাঠিটাও কি হবে? এই দিকে চলে যাবে। যদি এইটা উল্টে যায় তাহলে লাঠিটা কি হবে? এই দিকে চলে যাবে। বুঝতে পেরেছো কি বলছি? যদি এটা এইরকম হয়ে যায়, এইরকম হয়ে যায়, ঠিক আছে, তাহলে লাঠিটা কি হয়ে যাবে? এইরকম হয়ে যাবে, তাই না? তাহলে তলের দিক হচ্ছে সেই তলের লম্ব বরাবর বাইরের দিকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ব্যাস। আর হ্যাঁ, আর যদি মনে করো ইলেকট্রিক ফিল্ড ঠিক এই দিকে যাচ্ছে, আর তড়িৎ এই যে ক্ষেত্রফলটা মনে করো ঠিক এইরকম ভাবে আছে, এরকম ভাবে, তাহলে তুমি তখন ক্ষেত্রফলের দিক কোন দিকে বলবে? তার ক্ষেত্রফলের দিক হবে এইটা। এবার যদি এরকম করে থাকে, তুমিই বলো না কটা বলরেখা বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে? কোনো বলরেখা বেরিয়েই যাবে না। কোনো বলরেখা বেরিয়ে যাবে কি? তুমি যদি এই তলটাকে এরকম করে শুইয়ে দাও এই লাইনের উপরে, তাহলে বলরেখা বেরিয়ে যাবে কি? বেরিয়ে যাবে না। তাহলে সেক্ষেত্রে 0 হবে। আর সেই ক্ষেত্রেই তো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, না? এইখানেই তো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? বোঝা গেল? ব্যাস। স্যার তাহলে একক কি হবে? এবার এককের কথা বলুন। একদম বলবো। দেখো একক কি হবে, আমরা কি বললাম যে ফাই ইকুয়াল টু ই ডট এস। তার মানে যদি আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল নিই তাহলে ইএস, কস থিটার তো আর অ্যাঙ্গেল নাই, তাহলে ইএস কস থিটা হবে। তাই নিলাম না, ইএস কস থিটা। কস থিটার তো আর অ্যাঙ্গেল নাই বলছি, সরি, কস থিটার তো আর একক নাই, কস থিটার তো আর একক নাই, এটা তো এককহীন। ই এর একক কি? ই এর একক তো আমি পড়েছিলাম ভাই। ই এর একক হচ্ছে গিয়ে নিউটন পার কুলম্ব। আর এস কি? এস তো ক্ষেত্রফল। এস বলো বা এ বলো, যা বলবে বলো। অনেকে হয়তো ভাবতে পারো যে স্যার আপনি এস কেন লিখলেন? ক্ষেত্রফলকে এ দিয়েও বোঝানো হয়, আবার এস দিয়েও বোঝানো হয়, ওটা কোনো চাপ নাই। তুমি যদি এস না বলে এ বলো তাও বলতে পারো, কোনো চাপ নাই, এখানে তুমি এ নাও, কোনো অসুবিধা নাই, এরিয়া। তাহলে নিউটন পার কুলম তো হলোই, ইনটু মিটার স্কোয়ার। তাহলে নিউটন কুলম্ব ইনভার্স বা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স, এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক। বলো ক্লিয়ার? এবার যদি তুমি ভোল্ট মিটার দিয়ে বলো ভোল্ট, তাহলে কি হবে? দেখো আমরা আর একটা একক পড়েছিলাম, দেখবে ইয়ের আর একটা একক কি ছিল? ইয়ের আর একটা একক ছিল ভোল্ট পার মিটার। এবার এখানে তো ই এ আছে, তাহলে ই এ করলে কি হবে? ফাইয়ের একক কি হবে? ভোল্ট পার মিটার তো আছেই, ইনটু আবার ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে একটা মিটার কেটে যাবে ভোল্ট মিটার। ব্যাস, এইটা হচ্ছে একক। মনে রাখবে এককটা, এমসিকিউ যখন সলভ করবো দেখবো এইগুলো দেখবে আসছে বারবার, ঠিক আছে? আর মাত্রা, এই যে মাত্রা, আমরা আগের ভিডিওতেই ই এর মাত্রা বের করেছিলাম, এইটা হচ্ছে ই এর মাত্রা। আর এ তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, গুণ করে দাও, এইটা মাত্রা পেয়ে যাবে। ছাপ মুখস্থ, ঠিক আছে? আর যদি মুখস্থ না থাকে তাহলে হলে মানে বের করে নিতে হবে। ঠিক আছে? তখন কিন্তু মাথা ঠান্ডা রেখে মাত্রাটাকে বের করে নিয়ে তারপরে অ্যান্সারে টিক মারতে হবে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে আজকের ক্লাস আমাদের এতটাই ছিল। পরের দিন আমরা এই ঘন কোণ থেকে শুরু করব। বোঝা গেল? ঘন কোণ থেকে শুরু করব। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমি কমেন্ট বক্সে
প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওতে, সেখান থেকে তোমরা প্লে লিস্ট ভিজিট করতে পারো বা তোমরা চ্যানেলে ঢুকেও দেখতে পারো। ওকে, চলো বাই।